দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। There are all sorts of secret societies. There are political ones, there are criminal ones, and indeed there are occult ones. গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বিষয় গুপ্ত রাজনীতি, যার সাথে বারবার জড়িয়েছে জামাতের ও শিবিরের নাম। এমনকি তারেক রহমানও এই গুপ্ত রাজনীতি নিয়ে মুখ খুলেছেন। তাহলে এই গুপ্ত রাজনীতিটা কি? গুপ্ত রাজনীতি বলতে আসলেই কিছু আছে পৃথিবীতে? ইতিহাস বলে গুপ্ত রাজনীতি নতুন কিছু নয়, বরং ইতিহাসের অন্যতম আলোচিত একটি বিষয়। গুপ্ত শব্দটা শুনলেই অনেকের মাথায় আসে কনস্পিরেসি থিওরি, কিন্তু বাস্তবে গুপ্ত রাজনীতি মানে গুজব নয়। গুপ্ত রাজনীতি মানে এমন রাজনৈতিক সিদ্ধান্ত যেগুলো জনসম্মুখে আলোচনা হয় না, ভোটে আসে না, সংসদে পাশ হয় না, কিন্তু দেশের ভাগ্য বদলে দেয়। যেমন ধরুন, আপনি যে সরকার দেখেন সেটাই সব না। অনেক সময় সরকার শুধু একটি মুখ, সিদ্ধান্ত আসে অন্য জায়গা থেকে। গুপ্ত রাজনীতি কিভাবে কাজ করে এটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ক্ষমতা কাদের হাতে থাকে। আমরা ভাবি ক্ষমতা থাকে জনগণের হাতে, ভোটের হাতে, কিন্তু আধুনিক রাষ্ট্রে ক্ষমতা ভাগ হয়ে গেছে কয়েকটি শক্ত গোষ্ঠীর মধ্যে। যেমন গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর শীর্ষ অংশ, বড় কর্পোরেট কোম্পানি, ব্যাংকিং ও ফাইন্যান্স এলিট, মিডিয়ার মালিকানা। এই গোষ্ঠীগুলো সরাসরি ক্ষমতায় আসে না, কিন্তু তারাই ঠিক করে দেয় কে ক্ষমতায় যাবে। গুপ্ত রাজনীতির প্রথম ধাপ হল তথ্য নিয়ন্ত্রণ। আপনি যা জানেন সেটাই আপনার চিন্তা গঠন করে। আর গোয়েন্দা সংস্থার সবচেয়ে বড় অস্ত্র বন্দুক না, তথ্য। কোন তথ্য প্রকাশ পাবে, কোনটা চাপা পড়বে, কোনটা অর্ধসত্য হবে, কোনটা ভয় তৈরি করবে, এসবই তাদের নিয়ন্ত্রণে। দ্বিতীয় ধাপ হল ভয় তৈরি করা। ভয় ছাড়া মানুষ নিয়ন্ত্রণ হয় না। কমিউনিজমের ভয়, সন্ত্রাসবাদের ভয়, রাষ্ট্র ভেঙে যাওয়ার ভয়, অর্থনীতি ধ্বংসের ভয়। যখন মানুষ ভয় পায় তখন তারা প্রশ্ন করা বন্ধ করে দেয়, তখন তারা শক্ত হাতে শাসন মেনে নেয়। আর তৃতীয় ধাপ হল বিকল্প তৈরি করা। জনগণের সামনে 2 বা 3টা অপশন রাখা হয়, কিন্তু সব অপশনই আসে একই শক্তির কাছ থেকে। আপনি মনে করেন আপনি পছন্দ করছেন, বাস্তবে আপনি শুধু অনুমোদিত অপশন থেকে বেছে নিচ্ছেন। এই প্রক্রিয়াটা সবচেয়ে স্পষ্ট দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। যুদ্ধ শেষ হয়, বিশ্ব 2 ভাগে ভাগ হয়, যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা যুদ্ধ শুরু হয়। এ সময় আধুনিক গুপ্ত রাজনীতির পূর্ণ বিকাশ। 1947 সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয় CIA। তাদের কাজ ছিল বিদেশি হুমকি মোকাবেলা করা, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা হয়ে ওঠে সরকার গড়ার কারিগর। ইরান 1953, নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেক তেল জাতীয়করণ করেন। এতে ক্ষতি হয় ব্রিটিশ ও মার্কিন কোম্পানির। ফলাফল গোপন অপারেশন, বিক্ষোভ উস্কে দেওয়া, মিডিয়া ম্যানিপুলেশন, সামরিক অভ্যুত্থান, সরকার পড়ে যায়, নতুন শাসক বসে। জনগণ ভোট দেয়নি, কিন্তু দেশ বদলে যায়। এই একই কৌশল চিলিতে, গুয়াতেমালায়, কঙ্গোতে, ইন্দোনেশিয়ায়। নাম বদলায়, স্ক্রিপ্ট একই থাকে। প্রথমে অর্থনৈতিক চাপ, তারপর রাজনৈতিক অস্থিরতা, তারপর সেনাবাহিনী বা বিকল্প শক্তির উত্থান। সব কিছু ঘটে পর্দার আড়ালে। গুপ্ত রাজনীতির আরেকটা বড় দিক হল সামরিক শিল্পচোর। যুদ্ধ মানে শুধু রক্ত না, যুদ্ধ মানে ব্যবসা, অস্ত্র বিক্রি, পুনর্গঠন, ঋণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বে স্থায়ী শান্তি নেই, কারণ যুদ্ধ অর্থনীতি চালু রাখা দরকার। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার নিজেই বলেছিলেন এই জোট গণতন্ত্রকে গ্রাস করতে পারে। গুপ্ত রাজনীতি শুধু বিদেশে না, নিজের দেশের ভেতরেও হয়। কখনো আদালতের মাধ্যমে, কখনো আমলাতন্ত্রের মাধ্যমে, কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো নির্বাচন কমিশনের মাধ্যমে। আপনি ভাবেন রাষ্ট্র একটি যন্ত্র, বাস্তবে রাষ্ট্র অনেকগুলো যন্ত্রের জট। এখন আসি বাংলাদেশে। আমরা ভাবি আমাদের ইতিহাস আলাদা, কিন্তু বাস্তবতা হলো আমরা আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রেই জন্ম নিয়েছি। 1971 মুক্তিযুদ্ধ। এখানে শুধু পাকিস্তান আর বাংলাদেশ ছিল না, ছিল যুক্তরাষ্ট্র, ছিল সোভিয়েত ইউনিয়ন, ছিল চীন, ছিল ভারত। সবাই নিজের স্বার্থ দেখেছে। 1975 সালের পর বাংলাদেশে যা ঘটে তা শুধু অভ্যন্তরীণ রাজনীতি ছিল না। একের পর এক সামরিক শাসন, হঠাৎ পরিবর্তন, আন্তর্জাতিক স্বীকৃতি, সাহায্য বন্ধ হওয়া, আবার চালু হওয়া। এই সব কিছুর পেছনে ছিল বৈশ্বিক শক্তির হিসাব। গুপ্ত রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দিক হল এটা সবসময় অবৈধ হয় না। অনেক সময় এটা আইনের ভেতরেই হয়, কাগজে কলমে সব ঠিক,
কিন্তু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। আজকের যুগে গুপ্ত রাজনীতি আরও সূক্ষ্ম। এখন আর ট্যাঙ্ক নামাতে হয় না। সোশ্যাল মিডিয়া আছে, ডেটা আছে, অ্যালগরিদম আছে, মানুষ কি দেখবে কি বিশ্বাস করবে সব নিয়ন্ত্রিত। আপনি ভাবেন আপনি স্বাধীনভাবে মত দিচ্ছেন, কিন্তু আপনার নিউজ ফিড আগেই ঠিক করা, আপনার রাগ আগেই হিসাব করা, আপনার ভয় আগেই মাপা। গুপ্ত রাজনীতি মানে এই না যে সবকিছু এক হাতে। গুপ্ত রাজনীতি মানে ক্ষমতার অদৃশ্য সমঝোতা, যেখানে সবাই একটু একটু করে নিয়ন্ত্রণ ধরে রাখে আর জনগণ ভাবে সব কিছু স্বাভাবিক। কারণ ইতিহাস দেখায়, মানুষ যখন প্রশ্ন করা বন্ধ করে তখন গুপ্ত রাজনীতি সবচেয়ে শক্তিশালী হয়। গণতন্ত্র শুধু ভোট না, গণতন্ত্র মানে জানার অধিকার, প্রশ্ন করার অধিকার, বুঝে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। আর গুপ্ত রাজনীতির সবচেয়ে বড় শত্রু হল সচেতন মানুষ। গুপ্ত রাজনীতির আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল হল সময় নির্বাচন। সব সিদ্ধান্ত হঠাৎ আসে না, সংকট তৈরি করা হয়। অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি, ডলার সংকট, জ্বালানি সমস্যা। যখন মানুষ দৈনন্দিন বেঁচে থাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন বড় সিদ্ধান্তগুলো সহজে পাশ হয়ে যায়। মানুষ তখন প্রশ্ন করে না, কারণ তখন প্রশ্ন করার শক্তি থাকে না। এই কারণেই ইতিহাসে দেখা যায় বড় বড় রাজনৈতিক পরিবর্তন আসে সংকটের সময়, যুদ্ধের সময়, দুর্ভিক্ষের সময়, মহামারীর সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ব্যবস্থা বদলে যায়। 9/11-এর পর নিরাপত্তার নামে নজরদারি বৈধ হয়। কোভিডের পর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরও শক্ত হয়। এগুলো কাকতালীয় নয়, সংকট মানেই সুযোগ। গুপ্ত রাজনীতিতে মিডিয়ার ভূমিকা সবচেয়ে স্পর্শকাতর। মিডিয়া সরাসরি মিথ্যা বলেই কাজ করে না। বেশিরভাগ সময় তারা অর্ধেক সত্য বলে। কোন খবর হেডলাইন হবে, কোনটা হবে না, কোন বিশ্লেষককে ডাকা হবে, কোন প্রশ্ন এড়িয়ে যাওয়া হবে, এই নির্বাচনটাই রাজনীতি। মানুষ ভাবে তারা সব জানে, বাস্তবে তারা বেছে নেওয়া তথ্য জানে। আরেকটা কৌশল হলো চরিত্র নির্মাণ। কাউকে নায়ক বানানো, কাউকে খলনায়ক বানানো। বাস্তব মানুষ কখনো পুরো নায়ক বা পুরো খলনায়ক হয় না, কিন্তু গুপ্ত রাজনীতির জন্য সরল গল্প দরকার। ভালো বনাম মন্দ, দেশপ্রেমিক বনাম দেশদ্রোহী, নিরাপত্তা বনাম স্বাধীনতা, এই বাইনারির ভেতরেই জটিল প্রশ্ন হারিয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টা আরও সংবেদনশীল, কারণ আমরা একটি ভূ রাজনৈতিক করিডোরে অবস্থান করছি। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবাই এখানে আগ্রহী, কেউ প্রকাশ্যে, কেউ নীরব। বিনিয়োগ, সামরিক সহযোগিতা, বাণিজ্য, ঋণ, প্রতিটা সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক হিসাব থাকে, কিন্তু জনগণ সেটা খুব কমই জানতে পারে। গুপ্ত রাজনীতি মানে এই না যে সব বিদেশিরা এসে সব চালায়। স্থানীয় শক্তি ছাড়া কিছুই হয় না। আমলাতন্ত্র, রাজনৈতিক এলিট, ব্যবসায়ী গোষ্ঠী, এই স্থানীয় শক্তির সঙ্গে বৈশ্বিক শক্তির স্বার্থ মিলে গেলেই গুপ্ত রাজনীতি কার্যকর হয়। এটা এক ধরনের চুক্তি, লিখিত না কিন্তু শক্ত। এই কারণেই অনেক সময় দেখা যায় সরকার বদলায় কিন্তু নীতি বদলায় না, মুখ বদলায়, কাঠামো একই থাকে। মানুষ অবাক হয়, ভোট দিয়ে পরিবর্তন হলো, কিন্তু বাস্তবে কিছুই বদলালো না। এটা গুপ্ত রাজনীতির সবচেয়ে নীরব সাফল্য। সবশেষে একটা কথা পরিষ্কার করা দরকার, গুপ্ত রাজনীতি মানে সবকিছু অন্ধকারে, এটা মানে এই না যে কিছুই করা যাবে না। ইতিহাস দেখায় সচেতন জনগণই এই শক্তির সীমা টেনে দেয়। ওয়াটারগেট, পেন্টাগন পেপারস, উইকিলিক্স, ডিক্লাসিফিকেশন সবকিছুই চাপের ফল। তাই সবসময় বলা হয় প্রশ্ন করবেন, সন্দেহ করবেন, তথ্য খুঁজবেন, সেটাই গণতন্ত্রের শুরু। কারণ গুপ্ত রাজনীতি সবচেয়ে ভয় পায় অন্ধবিশ্বাসকে না, ভয় পায় সচেতন সন্দেহকে।